ॐ वाक्यकारं वरुणिं भाष्यकारं पतञ्जलिं पाणिनीं सूत्रकारञ्च प्रणतोऽस्मि मुनित्रयं। नमः श्रीगुरुचरणकमलेभ्यो नमः। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ব্যাকরণ আলোচনায় আমি প্রবৃত্ত হয়েছি। আজকের আলোচ্যমান সূত্রটি হল সবর্ণ সংজ্ঞা বিধায়ক তুল্যাস্য প্রযত্নম সবর্ণম। সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ এবং অধিকার, এই ষড়বিধ সূত্রের মধ্যে তুল্যাস্য প্রযত্নম সবর্ণম সূত্রটি হল একটি সংজ্ঞা সূত্র। তুল্যাস্য প্রযত্নম প্রথমান্ত, প্রথমা একবচনান্ত সঙ্গী এবং সবর্ণম হল সংজ্ঞা। আবার বলি, তুল্যাস্য প্রযত্নম এটি হল সঙ্গী, প্রথমান্ত সঙ্গীপদ, এবং সবর্ণম এটি হল সংজ্ঞাপদ। সুতরাং এটি সবর্ণ বিধায়ক দ্বিপদাত্মক সংজ্ঞা সূত্র। কেমন? এই সূত্রে তুল্য শব্দ সদৃশের পর্যায়বাচী। তুল্য আস্য, আস্য অর্থাৎ আস্যে ভবম আস্যম মুখস্থিত তালবাদী বর্ণের উচ্চারণ স্থান বিশিষ্ট। আস্য শব্দের সাধারণ অর্থ আমরা জানি আস্যম মুখম, কিন্তু এই সূত্রে তুল্যাস্য, এখানে যে আস্য শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে মুখ অর্থ এইরূপ অর্থ ধরা যাবে না। এখানে আস্য শব্দের অর্থ হল উচ্চারণ স্থান, কারণ সমস্ত বর্ণই মুখ থেকে উচ্চারিত হয়। যাদের আস্য তুল্য, এইভাবে কোনো বর্ণকে কোনো বর্ণ থেকে ব্যাবৃত করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে তাহলে ক, চ, ট, ত, প ইত্যাদি বর্ণগুলিরও সবর্ণ সংজ্ঞা হয়ে যাবে। এদের সবাই মুখ থেকে উচ্চারিত এবং এদের প্রযত্ন এক স্পৃষ্ট। এজন্য বলতে হবে এখানে তদ্ধিতান্ত আস্য শব্দ গৃহীত হয়েছে। তদ্ধিতান্ত দেখতে কিন্তু একই রকম, আস্য আর তদ্ধিতান্ত আস্য এই দুটি স্বরূপত একই রকম দেখতে, কিন্তু অর্থের ভিন্নতা রয়েছে। তদ্ধিতান্ত আস্য শব্দটি হচ্ছে আস্যে ভবম, অর্থাৎ মুখে ভবম, আস্যে মুখে ভবম, এই অর্থ করলে তালবাদী স্থান এখানে অর্থটি গৃহীত হয়। প্রকৃষ্ট যত্নঃ প্রযত্নঃ, বর্ণসমূহের উচ্চারণে প্রকৃষ্ট যত্ন অর্থাৎ আভ্যন্তর প্রযত্ন। তুল্যাস্য প্রযত্নম এটি একটি সমস্ত পদ, সমাসবদ্ধ পদ। আমরা দেখতেই পাচ্ছি তুল্যাস্য প্রযত্নম। সমাসটি কীরকম হয়? সমাসটি হল আস্যঞ্চ প্রযত্নশ্চ ইতি আস্য প্রযত্নৌ, ইতরেতর যোগ দ্বন্দ্ব। আবার তুল্যৌ আস্য প্রযত্নৌ ইয়স্য তৎতুল্যাস্য প্রযত্নম। এটা বহুব্রীহি সমাস করলে, এরকম বিগ্রহ করলে সমস্ত পদটি পাওয়া যায়। তুল্যাস্য প্রযত্নম, প্রথমে হচ্ছে আস্যঞ্চ প্রযত্নশ্চ ইতি আস্য প্রযত্নৌ, তুল্যৌ সমানৌ আস্য প্রযত্নৌ ইয়স্য তৎ
তুল্যাস্য প্রযত্নম। এইরূপ বিগ্রহে সূত্রার্থ হল বর্ণের তালু, কণ্ঠ, ওষ্ঠ প্রভৃতি উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন, এই দুই দিক দিয়ে যে বর্ণের সঙ্গে যে বর্ণের তুল্যতা সমানতা রয়েছে তারা পরস্পর সবর্ণ সংজ্ঞা হয়। বোঝা গেল? এখানে বার্তিক সূত্রকার একটা বার্তিক সূত্র করেছেন। রিল রি বর্ণয়োর মিথাঃ সাবর্ণ্যং বাচ্যম। এর তাৎপর্য হল রি বর্ণ ও লি বর্ণের পরস্পর সবর্ণ সংজ্ঞা হয়, এটা বলা উচিত। এরকম কেন বললেন না, আমরা দেখব রি বর্ণ, রি এর উচ্চারণ স্থান মূর্ধা এবং আভ্যন্তর বিবৃত। লি বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, আভ্যন্তর বিবৃত। রি এবং লি এই দুই বর্ণের উচ্চারণ স্থান কিন্তু ভিন্নতা রয়েছে। আর আভ্যন্তর প্রযত্ন সমান থাকলেও এরা উভয়ে সবর্ণ সংজ্ঞা হচ্ছিল না। সেজন্য বার্তিককার করলেন কি, উচ্চারণ স্থান ভিন্নতা থাকলেও রিল রি বর্ণয়োর মিথাঃ সাবর্ণ্যং বাচ্যম। রি বর্ণ ও লি বর্ণের উচ্চারণ স্থান ভিন্ন হওয়া সত্ত্বেও উভয়ে সবর্ণ সংজ্ঞা অপ্রাপ্তিতে বার্তিক সূত্র দ্বারা সবর্ণ সংজ্ঞা সিদ্ধ হয়। এই বার্তিক সূত্রে বার্তিককার এটি বলে গেলেন। সবর্ণ সংজ্ঞা সিদ্ধির জন্য বর্ণের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন নিতান্ত আবশ্যক, এটা আমরা দেখলাম। তাই তো বলা হয়েছে তুল্যাস্য প্রযত্নম। আস্য প্রযত্নম, তুল্যতা হলে যে বর্ণের সঙ্গে যে বর্ণের তুল্যতা আছে আস্যের দিক দিয়ে এবং প্রযত্নের দিক দিয়ে তারা উভয়ে সবর্ণ সংজ্ঞা হয়। সুতরাং এক্ষেত্রে কোন বর্ণের কি উচ্চারণ স্থান তা আমরা জানতে হবে। কোন বর্ণের কি উচ্চারণ স্থান এখানে আমি উল্লেখ করছি। অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ, ইচুয়সানাং তালু, ঋতুরসানাং মূর্ধা, লিতুলসানাং দন্তাঃ, উপপদ্মানীয়ানাং ওষ্ঠৌ, ইয়মৌওণানাং নাসিকা চ। এদৈতো কণ্ঠ তালু, ওদৌতো কণ্ঠোষ্ঠম, ওকারস্য দন্তোষ্ঠম, জিহ্বামূলীয়স্য জিহ্বামূলম, নাসিকানুস্বারস্য। বৃত্তিভাগে মূলে এটি রয়েছে। অর্থাৎ অ কবর্গ ক খ গ ঘ ঙ হ বিসর্জনীয় বিসর্গের উচ্চারণ স্থান কণ্ঠ। ই 18 প্রকার ই, অ 18 প্রকার, মানে হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদে। এটা আমরা উকালো ঝ্রস্ব দীর্ঘ প্লুত সূত্র আলোচনা অবসরে আমি উল্লেখ করেছি কিভাবে অ ই উ রিল রি এরা সব 18 প্রকার, অষ্টাদশ ভেদা। যাই হোক, ই 18 প্রকার ই হ্রস্ব দীর্ঘ প্লুত। চবর্গ চ ছ জ ঝ ইয়, ইয় তালব্যস এর উচ্চারণ স্থান তালু। রি 18 প্রকার। টবর্গ ট ঠ ড ঢ ণ র স এর উচ্চারণ স্থান মূর্ধা। লি 12 প্রকার, কিন্তু আমরা পূর্বেই জেনেছি লি বর্ণের 12 প্রকার ভেদ কেন। ঋকারস্য দ্বাদশ ভেদা তস্য দীর্ঘ অভাবাৎ, দীর্ঘাভাবাৎ, লি বর্ণের দীর্ঘ নেই। সুতরাং লি, তবর্গ, তথ দধ ন ল স এদের উচ্চারণ স্থান দন্ত। উ 18 প্রকার, মানে হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদে। পবর্গ প ফ ব ভ ম। আর উপধমানীয় বর্ণ, উপধমানীয় হচ্ছে প এবং ফয়ের পূর্বে অর্ধ বিসর্গ সদৃশ চিহ্ন যুক্ত ফ, অর্ধ বিসর্গ সদৃশ চিহ্ন যুক্ত ফ, একে উপধমানীয় বর্ণ বলা হয়। এদের উচ্চারণ স্থান ওষ্ঠ।
ইয় ম ণ ন মানে বর্গীয় পঞ্চম বর্ণের উচ্চারণ স্থান নাসিকাও হয়, নাসিকাও হয়, অর্থাৎ নিজ নিজ বর্গের উচ্চারণ স্থান এবং নাসিকা এই দুই হয়ে থাকে। যেমন ওঁকারের কণ্ঠ নাসিকা, কারণ ও কবর্গের মধ্যে হওয়ায় এটি কণ্ঠ এবং এক্সট্রা নাসিকা। ইয়কারের চবর্গের মধ্যে হওয়ায় তালু নাসিকা, মূর্ধন্যকারের মূর্ধা নাসিকা, দন্তন দন্ত নাসিকা। এরকম একার এবং ঐকারের উচ্চারণ স্থান কণ্ঠ তালু, ওকার এবং ঔকারের উচ্চারণ স্থান কণ্ঠ ওষ্ঠ, ওকার অন্তস্থ ওকারের উচ্চারণ স্থান দন্ত ওষ্ঠ, জিহ্বামূলীয় বর্ণের উচ্চারণ স্থান জিহ্বামূল, অনুস্বারের উচ্চারণ স্থান কেবল নাসিকা। যত্ন দুই প্রকার, আভ্যন্তর ও বাহ্য। বর্ণোচ্চারণে প্রয়াসই হল যত্ন। এ স্থলে প্রয়াস মুখের ভিতর এবং বাইরের হওয়ার কারণে যত্ন দ্বিবিধ, আভ্যন্তর যত্ন ও বাহ্য যত্ন। আভ্যন্তর প্রযত্ন, এই আভ্যন্তর যত্নকেই বলা হয় প্রযত্ন। আভ্যন্তর প্রযত্ন চার প্রকার, স্পৃষ্ট, ঈষৎপৃষ্ট, বিবৃত ও সংবৃত। কোন বর্ণের কি আভ্যন্তর তা এখানে বলা হয়েছে। যেমন স্পর্শবর্ণ, আমরা জানি স্পর্শবর্ণ, অন্তস্থবর্ণ, ঊষ্মবর্ণ, স্বরবর্ণ, এই যে বর্ণের বিভেদ রয়েছে। স্পর্শবর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ, এই বর্ণসমূহের আভ্যন্তর হল স্পৃষ্ট, আভ্যন্তর স্পৃষ্ট। অন্তস্থ য় র ল ও এই 4টি বর্ণের আভ্যন্তর হল ঈষৎপৃষ্ট। ঊষ্ম স স স হ এবং অচ স্বরবর্ণের আভ্যন্তর প্রযত্ন হল বিবৃত এবং হ্রস্ব অকার বর্ণের প্রয়োগ দশায় আভ্যন্তর হল সংবৃত, কিন্তু প্রক্রিয়া দশায় এই হ্রস্ব অকারটি প্রক্রিয়া দশায় আভ্যন্তর প্রযত্ন হবে বিবৃত। অর্থাৎ হ্রস্ব আকারের প্রয়োগে সংবৃতম, প্রক্রিয়া দশায়ান্তু অর্থাৎ কোনো সূত্রের দৃষ্টিতে যখন প্রক্রিয়া পদসাধন করব তখন সেটা বিবৃত। অর্থাৎ তাৎপর্য হল হ্রস্ব অকার সংবৃত, কারণ অকার উচ্চারণে মুখবিহ্বর প্রকটিত হয় না। যখন অকার উচ্চারণ করি মুখবিহ্বরটি প্রকটিত হয় না, এটি সংবৃত। কিন্তু আকার উচ্চারণের সময় মুখবিহ্বর সম্পূর্ণরূপে প্রকটিত হয়ে থাকে। সুতরাং আকার বিবৃত বর্ণ। এইরূপ স্থিতিতে দেব প্লাস আত্মজ সন্ধি সাধন প্রক্রিয়ায় দেবর অকারটি সংবৃত এবং আত্মজ এর আকারটি বিবৃত। ভিন্ন প্রযত্ন হওয়ায় সবর্ণ সংজ্ঞা অপ্রাপ্তিতে সবর্ণ দীর্ঘ সন্ধিও সিদ্ধ হয় না, কিন্তু এ স্থলে অর্থাৎ প্রক্রিয়া সাধন দশায় প্রক্রিয়া দশায়ান্তু বিবৃতমেব, অকারটি বিবৃত বর্ণ হওয়ায় দেব অকারটি বিবৃত, আত্মজ এর আকারটিও বিবৃত হওয়ায় অকস্ববর্ণে দীর্ঘ সূত্রানুসারে সবর্ণ দীর্ঘ সন্ধি সিদ্ধিতে দেবাত্মজ রূপটি সিদ্ধ হয়। আর একটা উদাহরণ আমরা দিতে পারি, দেব প্লাস আলয়। এখানে অকস্ববর্ণে দীর্ঘ এইরকম সূত্র সবর্ণ সন্ধি না বলে পররূপ একাদেশ বলাই ভালো, মানে বলতে হবে, কারণ দেব প্লাস আলয়, আলয়ের যে আকারটি এখানে আং, অতএব ওমাংশ্চ সূত্রানুসারে পররূপ একাদেশ হয়ে দেবালয় সন্ধিটি সিদ্ধ হয়।
আমরা অনেকেই বলি দেব প্লাস আলয়, এ কারণে সবর্ণ দীর্ঘ সন্ধি হয়ে দেবালয়টি সিদ্ধ হয়েছে। স্পৃষ্ট প্রযত্নের তাৎপর্য হল বর্ণ উচ্চারণের সময়, বর্ণ যখন উচ্চারণ করি উচ্চারণের সময় জিহ্বা তৎ উচ্চারণ স্থান স্পর্শ করে থাকে। স্পৃষ্ট স্পর্শ করে থাকে, অর্থাৎ ক হতে ম পর্যন্ত এই 25টি বর্ণ মুখের ভিতরের তালু, কণ্ঠ, দন্ত, মূর্ধা, ওষ্ঠ প্রভৃতি স্থান স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদেরকে স্পর্শবর্ণ এবং স্পৃষ্টবর্ণ বলা হয়। বোঝা গেল? স্পর্শবর্ণগুলি কবর্গ, চবর্গ, টবর্গ, তবর্গ এবং পবর্গ এই 5টি বর্গে বিভক্ত। প্রত্যেক বর্গের আদ্যক্ষর লয়ে মানে আদ্য অক্ষর অনুসারে বর্গের নামকরণ হয়েছে। মানে ক বর্গে প্রথম অক্ষর ক, ক খ গ ঘ ঙ অর্থাৎ কবর্গ, চ ছ জ জ ঞ চ চবর্গ, ট বর্গ, ত বর্গ, পবর্গ। ঈষৎ পৃষ্ঠের কারণ হলো ঈষৎ পৃষ্ঠ অন্তঃস্থ বর্ণসমূহ তালু প্রভৃতি স্থান ঈষৎ স্পর্শ করে উচ্চারিত হয় বলে এই জ র য় ব র ল এই 4টি বর্ণকে বলা হয় ঈষৎ পৃষ্ঠ প্রযত্ন, হচ্ছে ঈষৎ পৃষ্ঠ প্রযত্ন, অন্তঃস্থ বর্ণ ঈষৎ পৃষ্ঠ। আর ঊষ্ম বর্ণ এবং অচ স্বরবর্ণের উচ্চারণ আভ্যন্তর প্রযত্ন হচ্ছে বিবৃত। পূর্বেই উল্লেখ করেছি যে যত্ন দ্বিধা, আভ্যন্তর বাহ্যশ্চ। দ্বিতীয় যত্নটি হলো বাহ্য প্রযত্ন। এই বাহ্য প্রযত্ন 11 প্রকার, একাদশধা 11 প্রকার। বিবার, সংবার, শ্বাস, নাদ, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। সমস্ত বর্ণকে আমরা 3টি প্রত্যাহারে বিভক্ত করতে পারি, অচ, হস এবং খর। অচের আমি পূর্বেই উল্লেখ করেছি, অচের উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। হস বর্ণের বাহ্য প্রযত্ন হচ্ছে সংবার, নাদ, ঘোষ। আর খর বর্ণের বিবার, শ্বাস, অঘোষ। খর বর্ণ হচ্ছে বর্গের প্রথম, দ্বিতীয় স স স, মানে খ ফ ছ ঠ থ চ ট ত ক ফ স স স, এই 13টি বর্ণ খর। হস হচ্ছে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং হ য় ও র ল এই 20টি বর্ণ হচ্ছে হস বর্ণ। এদের বাহ্য প্রযত্ন হচ্ছে সংবার, নাদ, ঘোষ। আর অচ বর্ণ তো আমরা জানি, সমস্ত স্বরবর্ণই অচ বর্ণ। বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম এবং ইয়ণ, য় ব র ল তথা হ্রস্ব স্বরবর্ণের অল্প প্রাণ। বর্গের দ্বিতীয়, চতুর্থ এবং স্বল স স স হ তথা দীর্ঘ স্বরবর্ণের মহাপ্রাণ। সুতরাং প্রত্যেকটি বর্ণের 4টি করে বাহ্য প্রযত্ন দেখা যায়, হয়ে থাকে। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণসমূহ স্পর্শবর্ণ। ইয়ণ, য় ব র ল বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়, কারণ পাণিনি ব্যাকরণে অচ ও বর্গীয় বর্ণের মধ্যে পঠিত হয়েছে বলে উক্তবিধ নামকরণ। অন্তঃস্থ, মধ্যে পঠিত। স্বল স স স হ বর্ণ ঊষ্মবর্ণ নামে কথিত। এই বর্ণগুলি ঊষ্ম অর্থাৎ গরম শ্বাসবায়ু উচ্চারণকালে উৎপন্ন করে বলে এই রকম নামকরণ করা হয়েছে। অচ প্রত্যাহারস্থ বর্ণকে স্বরবর্ণ বলে। ক এবং খ বর্ণের পূর্বে অর্ধ বিসর্গ সদৃশ বর্ণ জিহ্বামূলীয় বর্ণ। ফ এবং ফ বর্ণের পূর্বে অর্ধ বিসর্গ সদৃশ বর্ণ উপধ্মানীয় বর্ণ বলা হয়।
অং অহ এই অচের পর যে চিহ্ন দেখা যাচ্ছে বিন্দু আর দুটো বিন্দু, একটি বিন্দু অনুস্বার আর দুটো বিন্দু বিসর্গ, যথাক্রমে অনুস্বার বিসর্গ বলা হয়। সুতরাং উক্ত চতুর্বিধ জিহ্বামূলীয়, উপধ্মানীয়, অনুস্বার ও বিসর্গ এই চারটি বর্ণ মাহেশ্বর সূত্রে যোগ নেই, অথচ কার্যনির্বাহ করে থাকে। অতএব এই চারটি বর্ণকে বলা হয় অযোগবাহ বর্ণ। ভিডিও ভারাক্রান্ত হয়ে যায়, তাই আমি আমার বৈখরি বাক্যে এইখানেই বিরতি দিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। পরবর্তী আলোচনায় আমি আবার প্রবৃত্ত হব। সকলের যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে রাখবে।